যোগাযোগের চেষ্টায় অবশেষে গ্রেফতার আলোচিত জঙ্গি সোহেল মাহফুজ। জেএমবির ভারতীয় শাখার আমির ছিল দাবি পুলিশের। বন্যা মোকাবেলায় সব প্রস্তুতি রয়েছে সরকারের, জানালেন প্রধানমন্ত্রী। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান। ব্যাপক বন্যা হওয়ার সম্ভাবনা আছে, সে বন্যার জন্য মানুষের কোনো কষ্ট না হয়, তার জন্য আমাদের হাতে যথেষ্ট খাদ্য আছে, কিন্তু তার হিসাবও আমাদের আছে। উত্তরে ক্রমেই নাজুক হচ্ছে বন্যা পরিস্থিতি। পানিবন্দী হাজার হাজার মানুষের চরম ভোগান্তি। ত্রাণ নিয়ে ৯/৬-এর উদ্যোগ। বুটার সময় মেম্বার এমপি যে কোনো জন হইয়া দেখে বন্যার মাঝে কোন পরিস্থিতি আছে আমরা তো হইয়া দেখে না, চেয়ারম্যানও দেন না, মেম্বারও দেন না। ট্রাম্পকে জলবায়ু চুক্তিতে ফিরিয়ে আনার জোর চেষ্টা। নারী উদ্যোক্তাদের জন্য ইভানকা ও বিশ্ব ব্যাংকের সহায়তার বিশেষ তহবিল। আমন্ত্রণ নিউজ 24-এ শুনছিলেন সিলনটি শিরোনাম। আপনাদের সাথে আছি নুসরাত জাহান এবং ফারাবি হাফিজ। বিজলি কেবল সঠিক মানে কেবল ব্যবহার করুন যুগের পর যুগ বিজলি কেবল। শিরোনামে শুনছিলেন অবশেষে গ্রেফতার জঙ্গি সোহেল মাহফুজ। এক যুগেরও বেশি সময় ধরে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে পলাতক থাকা জেএমবির এই শুরা সদস্যকে আরও ৩ সহযোগী সহ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে গ্রেফতার করেছে কাউন্টার টেররিজম ইউনিট। ভারতের খাগড়াগড়ে বিস্ফোরণ মামলার প্রধান আসামি সোহেল মাহফুজের জন্য ১০ লাখ রুপি পুরস্কার ঘোষণা করে সেই দেশের পুলিশ। কাউন্টার টেররিজম ইউনিটের দাবি, সোহেল মাহফুজ জেএমপির ভারতীয় শাখার প্রথম আমির ছিল। সোহেল মাহফুজ ওরফে হাতকাটা মাহফুজের আসল নাম আব্দুস সবুর খান। তার বাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলায়। পুলিশের তথ্য অনুযায়ী ২০০৪ সাল থেকে সে জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবির সাথে সম্পৃক্ত। ওই সময় সর্বহারা নিধন অভিযানে বোমা বানানোর সময় ককটেল বিস্ফোরণে হাত উড়ে যায় সোহেল মাহফুজের। কিন্তু এই অবস্থা নিয়েও গত এক যুগেরও বেশি সময় ধরে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ছিল সে অধরা। শুক্রবার গভীর রাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের কানসাট পুষ্করণীর পাড় এলাকায় একটি আমবাগান থেকে সোহেল মাহফুজকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, হলি আর্টিজান হামলার অন্যতম পরিকল্পনাকারী সে। তার সাথে থাকা আরও ৩ নব্য জেএমবির সদস্যকে গ্রেপ্তারের দাবি করেছে কাউন্টার টেররিজম ইউনিট। সে ইন্ডিয়ান জেএমবির প্রথম আমির হিসেবে সে ওইখানে তাকে মনোনীত করা হয়। ২০১৪ সালে খাগড়াগড়ের যে ব্লাস্ট হয় বর্ধমানের, সেই মামলারও সে একজন আসামি এবং সে এখন মোস্ট ওয়ান্টেড হিসেবে ইন্ডিয়ান পুলিশ তার বিরুদ্ধে ১০ লক্ষ রুপি পুরস্কার ঘোষণা করেছে। পুলিশ বলছে ২০০৬ থেকে ২০১৪ সাল পর্যন্ত ভারতে ছিল সোহেল মাহফুজ। দেশে ফেরার পর নব্য জেএমবি নেতারা তার সাথে দেখা করে বড় ধরনের হামলার সিদ্ধান্ত নেয়। বোমা ও অস্ত্র তৈরিতে পারদর্শী মাহফুজ গ্রেপ্তার এড়াতে নির্দিষ্ট এলাকায় চলাচল করত বলে জানায় কাউন্টার টেররিজম ইউনিট। যেহেতু তার একটা শনাক্তকারী চিহ্ন রয়েছে, তার একটা হাত নাই, সেই কারণে সে সাধারণত কোথাও মুভ করতো না। ফলে কেন্দ্রীয় নেতারা ঢাকা থেকে গিয়েই তার সাথে দেখা করত এবং মুসা মৌলভীবাজারে মারা যাওয়ার কিছুদিন আগে তার সাথে দেখা করে তার কাছে টাকা দিয়ে এসেছে অস্ত্র এবং বিস্ফোরক কেনার জন্য। হাতকাটা মাহফুজকে গ্রেপ্তারের বর্ণনায় পুলিশ জানায়, সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়ায় ওই সময় সে কোনো প্রতিরোধ করতে পারেনি। এখন তার কাছ থেকে হলি আর্টিজান হামলার আরো গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশা করছে তারা। আর হলি আর্টিজানের ঘটনাটি তদন্ত করতে গিয়ে আমাদের কাছে ইন্টেলিজেন্স এবং ইনফরমেশন আসে যে সে বাংলাদেশে প্রবেশ করেছে। ঘটনাটির পরিকল্পনা যখন হয়, সে এই যে একেবারে এদের হাইয়েস্ট বডি যেটা মজলিসে শুরা, সেই শুরার সদস্য হিসাবে সে ওখানে উপস্থিত থাকে। সোহেল মাহফুজকে রোববার আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাইবে কাউন্টার টেররিজম ইউনিট। রাশেদ নিজাম, চ্যানেল 24, ঢাকা। জঙ্গি তৎপরতায় জড়িত চট্টগ্রামে এমন ৭৮ জনকে এখনও ধরতে পারেনি পুলিশ। তাদের প্রায় সবার নামেই দেশের বিভিন্ন থানায় মামলা রয়েছে। গেল ১ বছরে আরও ৩০ জনের মতো জামিনে ছাড়া পেয়েছেন, যাদের অনেকেই আদালতে আর হাজিরা দিচ্ছেন না। আশঙ্কা করা হচ্ছে যে আবারও তারা জঙ্গি তৎপরতায় জড়িয়ে পড়ছে। তাই জঙ্গিদের মামলার ক্ষেত্রে পুলিশ, রাষ্ট্রপক্ষ এবং আদালতের মধ্যে সমন্বয়ের উপরে জোর দিয়েছেন আইনজীবীরা। চট্টগ্রাম থেকে জামশেদুল করিমের একটি রিপোর্ট।
সাম্প্রতিক বছরগুলোতে চট্টগ্রামে বেশ কয়েকটি বড় জঙ্গি আস্তানার সন্ধান পায় আইন শৃঙ্খলা বাহিনী। আটক করা হয় জঙ্গি সংগঠনের অনেক সদস্যকে। পুলিশের পরিসংখ্যান বলছে জেলা ও মহানগরে তালিকাভুক্ত জঙ্গির সংখ্যা 200-র বেশি। এর মধ্যে জেলায় 59 জন সহ 105 জনের মতো কারাগারে থাকলেও এখনো পলাতক 58 জন। এছাড়া দেশের বিভিন্ন জেলায় জঙ্গি তৎপরতার সাথে জড়িত 75 জনের বাড়ি চট্টগ্রামে। তাদের মধ্যে 20 জনকে এখনো ধরা যায়নি। কিন্তু তাদের এই ধরার ব্যাপারে এবং তাদের যে কোথায় আছে অবস্থানটা নিশ্চিত করার জন্য আমরা এটা হলো যে আমরা সবসময় এই জিনিসগুলো করে যাচ্ছি। চট্টগ্রাম জেলা পুলিশের একটা বিশেষ অভিযান চলতেছে এবং বিশেষ অভিযানের ভিতরে কিন্তু এই মানে অন্যতম একটা হলো যারা পলাতক আছে, বিশেষ করে জঙ্গি কানেকশনে যারা পলাতক আছে তাদের ব্যাপারেই আমরা এটা স্পেশাল মানে ড্রাইভ দিচ্ছি। এর বাইরে গত 1 বছরে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে আটক 30 জন জামিনে বের হয়েছে। অভিযোগ রয়েছে এদের অনেকেই এখন পলাতক, যাদের কেউ কেউ আবারও জঙ্গি তৎপরতায় যুক্ত হয়েছে বলে অভিযোগ। বিজ্ঞ আদালত হয়তো অনেক সময় অনেক মানে মামলার মেরিট ডিসমেরিট দেখে হয়তো অনেক ক্ষেত্রে জামিন দিয়েছেন, কিন্তু জামিনের মিসইউজ হয়। তবে এই সকল মামলায় জামিন মিসইউজ হলে আমার মনে হয় কোর্টের এগুলি খুব স্পেশাল নজরদারি করা উচিত। সেটা আদালতের বিচারক এবং সেই কোর্টের পিপি এটা স্পেশাল একটা নজরদারিতে রাখা উচিত। তবে জঙ্গিদের পুনরায় সংগঠিত হওয়া ঠেকাতে তাদের জামিন ও বিচারের ব্যাপারে পুলিশ, রাষ্ট্রপক্ষের আইনজীবী ও আদালতের মধ্যে সমন্বয়ের উপর গুরুত্ব দিয়েছেন এই সিনিয়র আইনজীবী। আমি মনে করি যে যারা মামলা প্রস্তুত করেছেন, মামলা পরিচালনা করছেন, প্রত্যেকেরই এক্ষেত্রে যত্নবান এবং সতর্ক দরকার এবং মাননীয় বিচারকদেরও সতর্ক হওয়া দরকার। কারণ এটা কোনো সাধারণ চুরি ডাকাতির কোনো ব্যাপার না, কিংবা কাউকে কোনো রাজনৈতিক কোনো ব্যাপার না যে ভিক্টিমাইজ হচ্ছে বলে আমি দিচ্ছি। বর্তমানে জঙ্গি সংক্রান্ত 58টি মামলা বিচারাধীন আছে চট্টগ্রাম জেলা ও মহানগরীর বিভিন্ন আদালতে। জামশেদুল করিম, চ্যানেল 24, চট্টগ্রাম। দেশের উত্তর পূর্বাঞ্চলের বন্যা মোকাবেলায় সরকারের সব ধরনের প্রস্তুতি আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, বর্তমান সরকারের উন্নয়নের সুফল সব মানুষই পাবে। 2020 সালে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর আগে দেশকে সম্পূর্ণরূপে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত করা হবে। গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় রাখতে আগামীতে আওয়ামী লীগকে ক্ষমতায় আনার আহ্বানও জানিয়েছেন শেখ হাসিনা। গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সভা। এতে সভাপতিত্ব করেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সহ কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যও। সভার শুরুতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযোগ করেন, 75-এর হত্যাকাণ্ডের মধ্য দিয়েই বাংলাদেশে হত্যাকুর রাজনীতি শুরু হয়। বিপরীতে জনগণকে সাংবিধানিক অধিকার বিষয়ে সচেতন করার কাজ শুরু করে আওয়ামী লীগ। হাওয়া ভবনে পাওয়া না দিলে কেউ ব্যবসা পাবে না, সে ব্যবস্থা করা এবং অত্যাচার নির্যাতন করে আমাদের হাজার হাজার নেতা কর্মীকে হত্যা করা। একটা এলাকায় নৌকায় ভোট দেওয়ার কারণে সেই 6 বছরের রাজুফা তাকেও গ্যাং রেপ করেছে। কত মেয়ে আত্মহত্যা পর্যন্ত করেছে, কত মেয়েকে হত্যা করা হয়েছে। বিভিন্ন সময় আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর বিএনপি জোটের অত্যাচারের কথা স্মরণ করিয়ে দেন শেখ হাসিনা। বলেন, নির্যাতনের কথা জনগণের কাছে তুলে ধরতে হবে। এইভাবে তারা অত্যাচার করেছে আমাদের উপর, এই কথাটা আমি জানি না। আমরা বোধহয় আওয়ামী লীগ আলারা খুব বেশি উদার মন, আমরা ভুলে যাই। আর আমাদের যারা মানে আমাদের সাংবাদিকরাও ভুলে যায়। আর এখন এমনকি আমাদের যারা একেবারে জ্ঞানী গুণী বুদ্ধিজীবী তারাও ভুলে যান। আওয়ামী লীগ প্রতিশোধের রাজনীতি করে না উল্লেখ করে শেখ হাসিনা বলেন, দেশের অর্থনীতি ধ্বংস করে দুর্নীতি ও লুটতরাজের রাজনীতি কায়েমে বিশ্বাসী বিএনপি জোট। এটা কোনোদিন কোনো রাজনৈতিক দলের আন্দোলন হতে পারে, আমরা হয়তো কখনো কল্পনাও করতে পারিনি যে সাধারণ মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে পুড়িয়ে হত্যা করে এটাই তাদের আন্দোলন। এটা তারা ওই আন্দোলন করে দেশ আমাদেরকে উৎখাত করবে ক্ষমতা থেকে। শেখ হাসিনা বলেন, সরকারের ধারাবাহিকতা আছে বলেই উন্নয়নের সুফল পাচ্ছেন জনগণ। জানান, বন্যায় মানুষ যাতে কষ্ট না পায় সে ব্যাপারে প্রস্তুত আছে সরকার। আরো ব্যাপক বন্যা হওয়ার সম্ভাবনা আছে, সে বন্যার জন্য মানুষের কোনো কষ্ট না হয় তার জন্য আমাদের হাতে যথেষ্ট খাদ্য আছে, কিন্তু তার হিসাবও আমাদের আছে। তারপরেও আমরা নিয়ে এসে আমাদের সরকারি ভাবে যেন আমাদের হাতে খাবার থাকে, আমরা যেন সময় মতো মানুষের কাছে পৌঁছে দিতে পারি, মানুষ যেন কষ্ট না পায়। আওয়ামী লীগ ক্ষমতায় থেকেই 2020 সালে জাতির জনকের জন্মশতবার্ষিকী ও 2021 সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করবে বাংলাদেশ, আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। সেই 83 সালে 15 ফেব্রুয়ারি প্রথম আমরাই গ্রেপ্তার। হাসান শুভ্র, চ্যানেল 24, ঢাকা।
বগুড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইল এবং জামালপুরে যমুনা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। এতে প্লাবিত হয়েছে নদী তীরের নিচু এলাকা। পানিবন্দী প্রায় কয়েক হাজার মানুষ। এরই মধ্যে বগুড়ায় প্লাবিত এলাকায় এখনও ত্রাণ না পাওয়ার অভিযোগ মিলেছে। একই পরিস্থিতি মৌলভীবাজারেও। বন্যা পরিস্থিতির উন্নতি হলেও ত্রাণ নিয়ে অভিযোগ রয়েছে ভুক্তভোগীদের। অশান্ত হয়ে উঠেছে যমুনা। মৌসুমী বৃষ্টি আর উজানের ঢলে গেল কয়েকদিনে পানি বেড়েছে যমুনা নদীতে। এতে প্লাবিত বগুড়া, টাঙ্গাইল, জামালপুর ও সিরাজগঞ্জের নিচু এলাকাগুলো। সাথে যুক্ত হয়েছে নদী ভাঙন। পানিবন্দী হয়ে হাজার হাজার মানুষের দিন কাটছে এখন চরম দুর্ভোগে। স্কুলের মাঠ থেকে শ্রেণীকক্ষ সবখানেই এখন বানের পানি, তাই বন্ধ রাখা হয়েছে শিক্ষা কার্যক্রম। জমিনে বাড়ি করছি, তাও তো বন্যায় থাকতে পারতেছি না। পানি বাড়তেছে, ফুলতেছে, ঘুরমে অবস্থা খারাপ হবো। স্কুলে পানি উঠছে, এখানে স্কুলে যেতে পারি না, পরীক্ষার সামনে পরীক্ষা দিতে পারতেছি না, এখানে আমার পড়াশোনার সমস্যা হচ্ছে। এরই মাঝে দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ নিয়ে উঠেছে নানা অভিযোগ। একটা টিউবওয়েল নাই, একটা ন্যাপকিন নাই, এতগুলো মানুষের বাড়িতে গেলে পারে এত টিউবওয়েলের দিবার ভাবা। তবে প্রশাসন বলছে দুশ্চিন্তার কোনো কারণে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য মজুদ আছে পর্যাপ্ত ত্রাণ। প্যাকেটজাত খাবার, তারপর ত্রিপল, এরকম যে সমস্ত জিনিস খুবই দরকারি বন্যার সময় যারা বন্যায় আবদ্ধ হয়ে আছে পানিতে, তাদের জন্য ওটা আমরা সংগ্রহ করেছি। এদিকে মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, প্লাবিত এলাকায় নামতে শুরু করেছে পানি। অভিযোগ রয়েছে ভুক্তভোগীদের জন্য যে ত্রাণ আনা হয়েছে তা বিতরণ নিয়ে রয়েছে বেশ কিছু সমস্যা। ভোটের সময় মেম্বার এমপি যে কোনো জন ওয়া দেখে, বন্যার মাঝে কোন পরিস্থিতি আছে আমরা তো ওয়া দেখে না। চেয়ারম্যানও দেন না, মেম্বারও দেন না, যা তাইন ফাইন মাইসেরা দিলাই, আমরা আবাসনে কেউ পাই না। বরাদ্দটা দিচ্ছি এবং ইউনিয়ন পরিষদ থেকে দেওয়া হচ্ছে। এখন আমরা চাচ্ছি বা আমাদের বাস্তব অভিজ্ঞতা থেকে আমরা দেখতে পাচ্ছি যে বাড়ি বাড়ি যদি আমরা পৌঁছাতে পারি তাহলে হয়তো এই ধরনের অভিযোগ আসবে না। তানিম রহমান, চ্যানেল 24। এদিকে শরীয়তপুরের জাজিরা ও নড়িয়া উপজেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে শুরু হয়েছে পদ্মার ভাঙন। এই অবস্থায় লাল নিশান টানিয়ে এলাকাবাসীকে নিরাপদে সরে যাবার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। পানি উন্নয়ন বোর্ড যেটা বলছে যে নদীর গতিপথ পরিবর্তনের কারণে পদ্মার ডান তীরের শরীয়তপুর অংশে ভাঙন আরও তীব্র হবার আশঙ্কা রয়েছে। নদী ভাঙনকে এড়িয়ে নিতে শুরু করেছে শরীয়তপুরের হাজারো মানুষের আশ্রয়স্থল। বর্ষার সাথে সাথে ভাঙতে শুরু হয়েছে জাজিরার কুন্ডেরচর ইউনিয়নের ব্যাপারীকান্দি ও নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি গ্রামে। এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে মসজিদ, মন্দির। ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে কুন্ডেরচর ইয়াকুব ব্যাপারীকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়। স্কুলটা ভেঙে দিতেছে, সরকার ডাক দিয়া নিলাম দিয়া দিছে, পানি না আইতে ভাঙা শুরু করে দিছে। আর পুরা বর্ষা এলে তো আরো প্রচুর ভাঙবো। পদ্মা পাড়ে লাল পতাকা উড়িয়ে সতর্ক বার্তা দিয়ে যাচ্ছে জেলা প্রশাসন। তাই বৈরী আবহাওয়া উপেক্ষা করে নিজেদের শেষ সম্বলটুকু সরিয়ে নেওয়ার চেষ্টা এই অসহায় মানুষগুলোর। আমি এই ব্যক্তি বসবাস করছি, নিয়ে গেলাম, আমি কোথায় যাবো, আমার কোনো জায়গা নেই, বাসাতে টাকা নেই, পয়সা নেই। সবাই ভাঙা আরম্ভ, সামনে পানি বলবো, ভাঙা আস্তে আস্তে বাড়বে। পদ্মার ভাঙন ঠেকাতে একটি উন্নয়ন প্রকল্পের কথা জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। ক্ষতিগ্রস্তদের সহায়তায় তালিকা প্রস্তুতের কথাও জানিয়েছে জেলা প্রশাসন। এই প্রকল্পটা বা অনুমোদন হলেই দ্রুত এই কাজ বাস্তবায়ন হবে এবং কাজটি বাস্তবায়ন হলে এই অঞ্চলে, এই অংশে স্থায়ীভাবে নদী ভাঙন প্রতিরোধ করা সম্ভব হবে বলে। পদ্মা নদীর ভাঙনে যে এলাকাবাসী ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের তালিকা তৈরি করা হচ্ছে এবং প্রয়োজনীয় আমাদের সরকারি বরাদ্দ রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে নদীর তীর থেকে অন্তত 500 মিটার দূরে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এই এলাকার বাসিন্দাদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। টেকো নুডলস, সময়ে অসময়ে সব সময়ে। G20 সম্মেলনের খবর। প্রেসিডেন্ট ট্রাম্পকে প্যারিস জলবায়ু চুক্তিতে ফিরিয়ে আনতে জোর চেষ্টা চালাচ্ছেন G20 নেতারা। জার্মানির হামবুর্গে চলছে শেষ দিনের আলোচনা। সম্মেলনের সাইডলাইনের এক বৈঠকে ট্রাম্প কন্যা ইভানকা এবং বিশ্বব্যাংকের সহায়তায় নারী উদ্যোক্তাদের কল্যাণে গঠন করা হয়েছে বিশেষ তহবিল। প্রাথমিকভাবে 32 কোটি 50 লাখ মার্কিন ডলারের এই তহবিল বিশ্বের অসহায় নারীদের কল্যাণে কাজ করবে। হামবুর্গে G20 সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। হামবুর্গে ট্রাম্প পুতিন বৈঠকের পর সবার নজর থেরেসা মের সাথে মার্কিন প্রেসিডেন্টের আলোচনা।
G20 সম্মেলনের সাইডলাইনে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে একান্তে বৈঠকে বসেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট জানান, যত দ্রুত সম্ভব ওয়াশিংটন লন্ডন বাণিজ্য চুক্তিতে আগ্রহী তিনি। যুক্তরাষ্ট্র ব্রিটেনের মতো এত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অন্য কোনো দেশের মধ্যে নেই। এই অবস্থায় বাণিজ্য চুক্তি হলে তা হবে আমাদের দুদেশের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। শীঘ্রই আমি লন্ডন সফরে যাব। সম্মেলনের দ্বিতীয় দিনে বিশ্ব নেতাদের সামনে অনেকটাই চমক হয়ে আসেন ব্যবসায়ী প্রেসিডেন্ট ট্রাম্পের কন্যা ইভানকা। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কুক ঘোষণা দেন, তিনি ও ইভানকা মিলে নারী উদ্যোক্তাদের জন্য $32.50 কোটি নতুন তহবিল গঠন করেছেন। এই তহবিল বিশ্বজুড়ে লাখো নারীকে উদ্যোক্তা হতে সহায়তা দেবে। নারীদের কল্যাণে এই উদ্যোগ নেয় বিশ্বব্যাংক প্রধানের পাশাপাশি ইভানকাকেও ধন্যবাদ দিতে চাই। এই তহবিলই প্রমাণ করছে G20 কেবল দুদিনের সম্মেলনই নয়, এটি হলো একটি প্রক্রিয়া। ঐতিহাসিক এই পদক্ষেপের ফলে বিশ্বের লাখো নারীর জীবনই বদলে যাবে। আমি জানি অনেক নারী সুযোগের অভাবে উদ্যোক্তা হতে পারছেন না, তাদের জন্য বড় সুযোগ হবে এই তহবিল। এটা বলতে দ্বিধা নেই, যদি সে আমার কন্যা না হতো তবে এই কাজ তার জন্য আরো সহজ হতো। বাণিজ্য বিনিময় ও জলবায়ু বিষয়ক দুটি মূল ইস্যু নিয়েই আলোচনা চলছে সম্মেলনে। অবশ্য প্যারিস জলবায়ু চুক্তিতে ট্রাম্পকে ফেরাতে এখনো কোনো সিদ্ধান্তে আসতে পারেনি বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশগুলো। সম্মেলনের দ্বিতীয় দিনেও হামবুর্গে সহিংস বিক্ষোভ অব্যাহত আছে। G20 জোট বিরোধী 80টি সংগঠন ও বামপন্থী নেতাকর্মীরা বিক্ষোভ করছেন। শাকিল মাহমুদ, চ্যানেল 24। একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে আরো দেখবেন। প্রবাসী আয় বাড়াতে ফি কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী মাসেই কার্যকর জানালেন অর্থমন্ত্রী। আরো একবার আমন্ত্রণ। আপনারা দেখছেন নিউজ 24। দেশে প্রবাসী আয় বাড়াতে রেমিটেন্স ফি কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার, যা কার্যকর হবে আগামী মাসেই। সকালে সিলেট সিটি কর্পোরেশনের ফোয়ারা উদ্বোধন শেষে এই কথা বলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মোহিত। বিভিন্ন দেশে এই প্রবাসীদের সেটেলমেন্টের ব্যবস্থা হয়েছে, ন্যাচারালি তারা ওখানে একটা। 2 নম্বর একটা অভিযোগ আছে, তারা নাকি বেশ ফিজ দিতে হয়, তো ফিজ আমরা কমায় দেব, এই সামনের মাসেই বোধহয় এটা কমায় দেওয়া হবে। সুন্দরবনের কাছে কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প করতে দেয়া হবে না, এই হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজকে দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুরে এক অনুষ্ঠানে সরকারকে দ্রুত এই প্রকল্প সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। আপনার প্রেস কনফারেন্স করেছেন, আমাদের চেয়ারপারসন পরিষ্কার করে বলে দিয়েছেন যে সুন্দরবনে কয়লা ভিত্তিক কোনো প্রকল্প আমরা চাই না। পরিষ্কার করে বলেছি আমরা যে সেখান থেকে সরিয়ে দিতে হবে, আমরা এটার বিরুদ্ধে। এবং আমরা মনে করি যে সুন্দরবনে কোনো ধরনের তার পরিবেশ বিনষ্ট হয়, এই ধরনের কোনো কাজ করা উচিত না। বিচার বিভাগ এখনো স্বাধীন নয় বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় তিনি আরো বলেন, ক্ষমতায় গেলে আলাদা সচিবালয় করা হবে। আমরা ক্ষমতায় গেলে এই স্বাধীনতাকে আরো সুরক্ষা করার জন্য পার্লামেন্ট সংসদের দ্বারা আমরা সংবিধান সংশোধন করে, প্রয়োজন হলে, দরকার নাই সংবিধানের প্রয়োজন নাই, আইন করেই আমরা এই সুপ্রিম কোর্টের জন্য একটা আলাদা সচিবালয়, একটা সেক্রেটারিয়েট আমরা প্রতিষ্ঠা করব। কারণ এখনো এই নিম্ন আদালতের বিচারকরা আইন মন্ত্রণালয়ের অধীনে তারা থাকেন। কবি ও প্রাবন্ধিক ফরহাদ মজহারের অপহরণের বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য মেলেনি, একথা জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক AKM শহীদুল হক। রাজধানীর কাকরাইলে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের এক সেমিনারে আইজিপি বলেছেন 2-3 দিনের মধ্যে সবকিছুই পরিষ্কার হয়ে যাবে। আমরা যে সমস্ত তথ্যপত্র পেয়েছি, সেই তথ্যপত্রের আলোকে, প্রাপ্ত তথ্যের আলোকে আমাদের ধারণা হয়েছে এটা কোনো অপহরণের ঘটনা না, আমাদের ধারণা। তো এটা চূড়ান্ত সিদ্ধান্তে আসতে হলে আরও কিছু সাক্ষী প্রমাণ আমাদের দরকার, কাজে সেই সময়টুকু আমাদের দিতে হবে। আমি মনে করি আগামী 2-3 দিনের মধ্যে আমরা চূড়ান্তভাবে বলতে পারবো।
সাভারে অভিনয়ের সুযোগ দেওয়ার কথা বলে দুই তরুণী ধর্ষণের ঘটনায় গ্রেফতার 2 জনকে 2 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। দুপুরে সাভার মডেল থানা থেকে গ্রেফতার মোকাররম ও মিজানকে আদালতে পাঠানো হয়। পুলিশ বলছে, গতকালের ঘটনায় ধর্ষণের শিকার একজন বাদী হয়ে মোকাররম, মিজান ও লিটন মণ্ডল নামে 3 জনকে আসামি করে মামলা করেছেন। মামলার প্রধান আসামি লিটন মণ্ডলকে গ্রেফতারের চেষ্টা চলছে। গত শুক্রবার ভোরে অভিনয়ের সুযোগ দেওয়ার কথা বলে ওই 2 তরুণীকে মোবাইল ফোনে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে। চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাদেরকে উদ্ধার করে। এ সময় আটক করা হয় 2 জনকে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইসরায়েল সফরে নতুন মাত্রা পেয়েছে 2 দেশের সম্পর্ক। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন যে এটি হতে পারে বিশ্ব রাজনীতির নতুন কোনো মেরুকরণ। অবশ্য তা বাংলাদেশ ভারত সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না। তবে 2 এর সম্পর্ককে তেহরান কিভাবে দেখছে সেটি ভারতের জন্য চিন্তার বিষয়। ঢাকায় ইরানের রাষ্ট্রদূত বলছেন, স্বার্থের বাইরে ইসরায়েল কিছুই করে না। মোর্শেদ হাসিবের রিপোর্ট। গাড়ির ভেতর কিংবা সমুদ্রের পারে, ঠিক যেন হারিয়ে যাওয়া পুরনো দুই বন্ধুর অনেকদিন পর দেখা। সেই ছবি ফেসবুক ও টুইটারের দখলে রয়েছে 3 দিন ধরে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রধান শিরোনামেরও একটি এখন এই ছবি। यहाँ मैं वो आई फॉर आई जो पॉपुलर वर्ड है उसका उपयोग नहीं कर रहा हूँ। मैं इंडिया का आई, इजराइल का आई। This is a cooperation. It's a marriage really made in heaven. ভারত ইসরায়েল সম্পর্ক নতুন মেরুকরণ তৈরি করবে বিশ্ব রাজনীতিতে। বিশ্লেষকদের মতে ভারত যথেষ্ট হোমওয়ার্ক করেই নিজেদের পররাষ্ট্রনীতি নিয়ে এগিয়ে যাচ্ছে। ইউপি ইলেকশনের কারণে নরেন্দ্র মোদীর একটা স্ট্রং ফুটহোল্ড হলো এবং তিনি ইসরায়েলে গেলেন। ভারত সিকিউরিটি কাউন্সিলের অ্যাসপায়ারেন্ট ক্যান্ডিডেট, ভারত গ্লোবালি ইকোনমি হিসেবে রেকগনাইজড হচ্ছে। ফলে তার যে একটা গ্লোবাল পাওয়ারের অ্যাসপিরেশন, সেটার জন্য ইসরায়েল একটা সাংঘাতিক রকমের ভালো রকমের ভূমিকা পালন করবে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথেও কনসালটেশনে করেছে, আরব ওয়ার্ল্ডের সাথেও কনসালটেশনে করেছে এবং অবভিয়াসলি তাদের জন্য একটা জায়গায় দুর্বলতা রয়ে গেছে, সেটা হলো ইরান কেন্দ্রিক। সফরটি দূর থেকে পর্যবেক্ষণ করেছেন ঢাকার ইরানের রাষ্ট্রদূত। বলেন, যারা মুসলিম বিশ্বে দ্বন্দ্ব ও সন্ত্রাসবাদকে পৃষ্ঠপোষকতা করে আসছে, তাদের সাথে ভারতের সম্পর্ক নিছক নিজস্ব জাতীয় স্বার্থের। They produce the Daesh and they are supporting them. They are giving them the treatment in their hospital. মধ্যপ্রাচ্য থেকে শুরু করে বিশ্বের সব স্থানে তারা মুসলমান হত্যায় জড়িত। এমনকি দায়েশ আইএস এর সন্ত্রাসীদেরকে চিকিৎসা ও অস্ত্র দেয় তারা। নিজেদের স্বার্থ আর সংঘাত ছাড়া কিছুই বোঝে না ইসরায়েল। তারা আবার বলছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে একসাথে কাজ করবে। ফিলিস্তিন ইস্যুতে রাষ্ট্র হিসাবে ইসরায়েলকে এখনো স্বীকৃতি দেয়নি বাংলাদেশ। অন্যদিকে সবথেকে কাছের বন্ধু রাষ্ট্র ভারত। তাই প্রশ্ন জাগে, ভারত ইসরায়েল সম্পর্কের নতুন মেরুকরণে বাংলাদেশ ভারত সম্পর্কতে কোনো প্রভাব ফেলবে কিনা। ইসরায়েল বাংলাদেশের ইসলামিক ডিসকোর্সে খুব একটা গ্রহণযোগ্য কোনো রাষ্ট্র নয়। সে কারণে নরেন্দ্র মোদীর যে ভিজিটটা হলো, সেটা বাংলাদেশের মুসলিম সম্প্রদায়ের মধ্যে কিছুটা হয়তোবা একটা ভূমিকা রাখতে পারে। বাংলাদেশের জাতির পিতা শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে সবাই ইসরায়েলকে কি চোখে দেখে তা আমরা জানি। আমি মনে করি ভারতকেও বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করার সুযোগ ভারত দেবে না। মোদীর 3 দিনের সফরে প্রতিরক্ষা, নিরাপত্তা, পানি সহ অন্যান্য বিষয়ে মোট 7টি চুক্তি সই হয়েছে ইসরায়েল ও ভারতের মাঝে। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। সময় হলো আরো একটা ছোট্ট বিরতির। ফিরে এসে আরো দেখবেন, চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ, চিকুনগুনিয়া নিয়ে আতঙ্ক। মশা নিধনে সিটি কর্পোরেশনের ক্রাশ প্রোগ্রাম শুরু সোমবার। বিরতির পর স্বাগত আরো একবার। আপনারা দেখছেন নিউজ 24। সেনাবাহিনীর প্রধান আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সফররত ইউএস প্যাসিফিক কমান্ড অ্যাডমিরাল হ্যারি বি হ্যারিস জুনিয়র। আজকে সকালে ঢাকা সেনানিবাসে এই সাক্ষাৎ হয়। পারস্পরিক কুশল বিনিময় ছাড়াও 2 দেশের সেনাবাহিনীর মধ্যে প্রশিক্ষণ ও পেশাগত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা। এর আগে ঢাকা সেনানিবাসের ভেতরে শিখা অনির্বাণে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান হ্যারি বি হ্যারিস জুনিয়র। এ সময় তাকে গার্ড অফ অনার দেওয়া হয়। সেনাপ্রধানের সাথে সাক্ষাৎ শেষে বাংলাদেশ ইনস্টিটিউট অফ সাপোর্ট অপারেশন ট্রেনিং পরিদর্শন করে প্রতিনিধি দলটি।
সড়ক দুর্ঘটনায় 2 শিক্ষার্থী নিহতের জেরে আন্দোলন, গ্রীষ্মকালীন এবং ঈদের ছুটি সহ 43 দিন বন্ধ থাকার পর কাল থেকে খুলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তবে সহপাঠী নিহতের জেরে তাদের বিরুদ্ধে দায়ের করা ভাঙচুর মামলা এখনো প্রত্যাহার হয়নি। তবে উপাচার্য বলছেন, শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলার বাদী রাষ্ট্র, তাই এখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কিছুই করার নেই। সড়ক দুর্ঘটনায় 2 শিক্ষার্থী নিহতের জেরে আন্দোলন, গ্রীষ্মকালীন ও ঈদের ছুটি সহ 43 দিন বন্ধ থাকার পর রোববার খুলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। শনিবার থেকে ক্যাম্পাসে আসতে শুরু করেন আবাসিক হলের শিক্ষার্থীরা। তবে সহপাঠী নিহতের জেরে তাদের বিরুদ্ধে দায়ের করা ভাঙচুর মামলা এখনো প্রত্যাহার না হয় ক্ষুব্ধ তারা। যেটি আসলে সিন্ডিকেটের সিদ্ধান্ত নিয়ে যে মামলাটি দায়ের করা হয়েছে, সেই সিন্ডিকেটের সদস্যদের দ্বারাই গঠিত। ভাঙচুরের উপর নির্ভর করে কোনো রকমের মামলাই করা যায় না। সেখানে তারা 307, 315 সব গুরুতর হত্যা চেষ্টার মামলাগুলো দিয়েছে। আমরা যে কাজ করিনি, যে অন্যায় করিনি, সেই অন্যায়ের জন্য কেন আমাদের এত ভোগান্তি হবে? শিক্ষক শিক্ষার্থী ঐক্যমঞ্চের দাবি, শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা রেখে স্বাভাবিক কার্যক্রম চালানো সম্ভব নয়। দ্রুত মামলা প্রত্যাহার না হলে ফের আন্দোলনেরও হুঁশিয়ারি দিয়েছেন তারা। একটা মিথ্যা মামলা দিয়ে শিক্ষার্থীদের উপরে একটা মামলা ঝুলিয়ে কোনোভাবেই স্বাভাবিকভাবে বিশ্ববিদ্যালয় চলবে না। শিক্ষার্থীরাও এটা ছেড়ে দেবেন না, বা অন্য যারা আছেন শিক্ষকরা যারা এই আন্দোলনটার প্রত্যাহার চান, তারাও আসলে এটা ছাড়বেন না। তবে উপাচার্য বলছেন, শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা থাকলেও ক্লাস পরীক্ষায় অংশ নিতে কোনো বাধা নেই। আর ভাঙচুরে যেহেতু বহিরাগতরা অংশ নিয়েছে, তাই বিশ্ববিদ্যালয় আইনে তাদের বিচারের সুযোগ নেই। মামলাটি এখন আর আমাদের হাতে নেই। এটি পুলিশের পক্ষ থেকে এটা রাষ্ট্রবাদী মামলা হয়ে গিয়েছে। তবে পুলিশ অবশ্যই দেখবে যে কারা একেবারেই কোনো ধরনের অন্যায় করে নাই, সে নাম যদি থাকে তাহলে সেগুলো নিশ্চয়ই পুলিশ বাদ দিবে। সহপাঠী নিহতের পর শিক্ষার্থীদের দাবির মুখে ক্যাম্পাসের সামনের রাস্তায় সিসি ক্যামেরা বসানো সহ অধিকাংশ দাবি কর্তৃপক্ষ মেনে নিলেও এখন তাদের প্রধান দাবি মামলা প্রত্যাহার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। কাল শুরু হচ্ছে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় আয়োজন 3 মাসের বর্ষাবাস, যার প্রস্তুতি চলছে খাগড়াছড়ির বিহারে বিহারে। বৌদ্ধদের কাছে এটি অন্যতম ধর্ম সাধনার পর্ব। বাংলা সনের আষাঢ়ী পূর্ণিমা তিথিতে পাহাড়ে ঘটা করে শুরু হয় এই বর্ষাবাস, যা শেষ হবে 25 আশ্বিন। এই সময়ের মধ্যে বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন নানা ধর্মীয় কাজে নিজেদেরকে ব্যস্ত রাখেন, বিরত থাকেন বিয়ে সহ নানা সামাজিক আয়োজন থেকে। এই ব্রত পালনের জন্য বিহারে বিহারে নানা আয়োজন চলছে। চট্টগ্রামে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। গেল মাসে এই রোগে আক্রান্ত হয় 75 জন, যেটি ছড়ায় এডিস মশার মাধ্যমে। আপনারা জানেন, একই মশা চিকুনগুনিয়া জীবাণুর বাহক বলে এই রোগ বিস্তারের শঙ্কা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এই অবস্থায় মশা নিধনে সোমবার থেকে ক্রাশ প্রোগ্রাম শুরু করছে সিটি কর্পোরেশন। চিকুনগুনিয়া মশাবাহিত এই রোগ নিয়ে সবচেয়ে বেশি আতঙ্কে আছে রাজধানীবাসী, যাতে আক্রান্ত হয়েছে কয়েকশো মানুষ। তবে ঢাকা থেকে আক্রান্ত হয়ে আসা কয়েকজন ছাড়া স্থানীয়ভাবে কারো চিকুনগুনিয়া হয়েছে এমন তথ্য মেলেনি চট্টগ্রামে। চিকুনগুনিয়ার সন্ধান না মিললেও চট্টগ্রামে বেড়েছে ডেঙ্গুর প্রভাব। গেল মাসে নগরীতে 75 জন আক্রান্ত হয় ডেঙ্গু জ্বরে, আর মে মাসে এই সংখ্যা ছিল 56 জন। ডেঙ্গু যেমন মশার মাধ্যমে ছড়ায়, তেমনি চিকুনগুনিয়ার বাহকও মশা। তাই চিকুনগুনিয়া ছড়ানোর সংখ্যায় আছেন স্বাস্থ্য কর্মকর্তারাও। একজন মানুষ থেকে আরেকজন মানুষের এই রোগ ছড়াবে না, ছড়ানোর প্রয়োজন একটা এডিস মশা আর একটা আক্রান্ত রোগী। তাহলে আক্রান্ত রোগী যদি আমরা পাই, আমরা তাকে সম্পূর্ণ আইসোলেটেড করে রাখবো। তবে আমরা সর্বোচ্চ সতর্কতায় আছি, কারণ যে কোনো সময় পাবো বলে আমাদের একটা ধারণা। যেহেতু ঢাকায় এরকম হচ্ছে, সেজন্য আমরা পূর্ব প্রস্তুতি নিচ্ছি, প্রতিরোধ ব্যবস্থা জোরদার করছি, জনসহযোগিতা করছি। অভিযোগ আছে নগরীর 41টি ওয়ার্ডে মশা নিধনের কার্যক্রম তেমন জোরালো নয়, ফলে এলাকায় এলাকায় বেড়েছে মশার উৎপাত। তবে সিটি কর্পোরেশন বলছে, নালা নর্দমা পরিষ্কার করা সহ মশা নিধনের প্রতিটি ওয়ার্ডে ক্রাশ প্রোগ্রাম চালানো হবে, যা শুরু হবে সোমবার। আমাদের 41টা ওয়ার্ডে আমাদের নর্দমা পরিষ্কার আছে। প্রত্যেকদিন আমরা নর্দমাগুলো পরিষ্কার করি, নালাগুলো পরিষ্কার করি। মানুষের আঙ্গিনা টাঙ্গিনা পানি জমে থাকলে এটা আমরা তো মানুষের আঙ্গিনা যাই না, তাই মানুষের এটা নিজের আঙ্গিনা পরিষ্কার রাখার জন্য আমরা বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। একটি ক্রাশ প্রোগ্রাম শুরু করতে যাচ্ছে 3টি ওয়ার্ডে, যথাক্রমে এইটি চলবে। এরপর আমরা 41টা ওয়ার্ডে এই প্রক্রিয়ার মাধ্যমে
আমরা কাজ শুরু করব। আমরা আশা করছি আমরা যেই আঙ্গিকে আমরা কাজ শুরু করব, এই চিকুনগুনিয়া থেকে আমাদের চট্টগ্রামবাসী অন্তত রক্ষা পাবে বলে আমরা আশা করছি। তবে এই ব্যাপারে আতঙ্কিত না হয়ে মানুষকেও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে নগর কর্তৃপক্ষ। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম। সময় হলো আরো একটা ছোট্ট বিরতির। ফিরে এসে আরো দেখবেন। ভারতের দার্জিলিং এ পুলিশ বিক্ষোভকারী তুমুল সংঘর্ষ, গুলিতে 2 জন নিহত। বিজেপি এবং বিদেশি শক্তিকে দুষছেন মমতা। স্বাগত আরো একবার। আপনারা দেখছেন নিউজ 24। দৈনিক সকালের খবরের সাংবাদিক আজমল হক হেলালের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনের বিতর্কিত 57 ধারায় মামলার প্রতিবাদে পিরোজপুরের মঠবাড়িয়ায় মানববন্ধন হয়েছে আজকে সকালে। মঠবাড়িয়া কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই কর্মসূচির আয়োজন করেন স্থানীয় গণমাধ্যম কর্মীরা। এ সময় বক্তারা সাংবাদিক হেলালের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানান। গত বৃহস্পতিবার পিরোজপুরের মঠবাড়িয়া থানায় ফারুক হোসেন নামে এক ব্যক্তি বাদী হয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের 57 ধারায় মামলাটি করেন। অভিযোগ আনা হয় পিরোজপুর 3 আসনের সংসদ সদস্য রুস্তম আলী ফরাজির বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দেন সাংবাদিক হেলাল। প্রাণ আরএফএল গ্রুপের প্রতিষ্ঠাতা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আমজাদ খান চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। 2015 সালের এই দিনে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নাটোরের সম্ভ্রান্ত চৌধুরী পরিবারে 1939 সালে 10 নভেম্বর জন্ম নেন আমজাদ খান চৌধুরী। 1956 সালে যোগ দেন সেনাবাহিনীতে। 1981 সালে সেনাবাহিনী থেকে অবসর নেয়ার পর প্রাণ আরএফএল গ্রুপ প্রতিষ্ঠা করেন। বর্তমানে এই প্রতিষ্ঠানে প্রায় 94,000 কর্মী নিয়োগ রয়েছেন। বিশ্বের 134টি দেশে রপ্তানি হচ্ছে প্রাণ আরএফএল এর পণ্য। কানাডিয়ান বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা চুক্তি সই হয়েছে। গতকাল কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ের বনানী ক্যাম্পাসে এই চুক্তি হয়। এতে প্রতিষ্ঠান দুটি যৌথভাবে উচ্চশিক্ষায় গবেষণা, প্রকাশনা, অভিজ্ঞ শিক্ষক ও গবেষক এবং শিক্ষা বিষয়ক তথ্য দেয়া নেওয়া করবে। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমানকে প্রফেসর এমিরেটাস সম্মাননা দেয়া হয়। সম্প্রতি উত্তর কোরিয়া যে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে তা শুধু কোরীয় জনগণ নয়, এশিয়ার শান্তি এবং নিরাপত্তা রক্ষায়। এই মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত রি সং হুন। কোরীয় নেতা কিম ইল সুং এর 23তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেছেন। রি সং হুনের দাবি, যুক্তরাষ্ট্রের ক্রমাগত হুমকি এবং নিষেধাজ্ঞার মুখে উত্তর কোরিয়া সামরিক শক্তি বাড়াতে বাধ্য হয়েছে। অনুষ্ঠানে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন উত্তর কোরিয়াকে নিয়ে জাতিসংঘের ভূমিকার সমালোচনা করেন। বলেছেন, জাতিসংঘ দেশটির উপরে একপেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে। তবে এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতায় উত্তর কোরীয় দ্বীপকে পারমাণবিক অস্ত্র মুক্ত করার আহ্বান জানান তিনি। পুলিশ বিক্ষোভকারী সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে ভারতের দার্জিলিং। গুলিতে প্রাণ গেছে 3 জনের। মোর্চা নেতা বিমল গুরুং দাবি করেন, গতরাতে তাসি ভুটিয়া নামের এক মোর্চা কর্মী ওষুধ কিনে বাড়ি ফেরার পথে পুলিশের গুলিতে মারা যায়। যদিও পুলিশের দাবি যানবাহন ভাঙচুরের সময় গুলিতে মৃত্যু হয় ওই ব্যক্তির। এরই জেরে আজ সোনাদা থানা, খাদ্য সরবরাহ দপ্তর এবং ডিএসপির টাউন অফিসে আগুন দেয়া হয়। এ সময় পুলিশের গুলিতে প্রাণ যায় 1 জনের। চকবাজারে বিক্ষোভে পুলিশের গুলিতে প্রাণ যায় আরও 1 জনের। তবে গুলি চালানোর অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। দুপুরে সংবাদ সম্মেলনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জানান, দার্জিলিং এবং বসিরহাটের অশান্তির পেছনে বিজেপি এবং বিদেশি শক্তি জড়িত। দাবি করেন, বাংলাদেশের ভিডিওকে পশ্চিমবঙ্গের বলে চালানো হচ্ছে। এদিকে ভারতের আসামে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। কয়েকদিনের বন্যায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 23 জনে। রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর বলছে, 17 জেলায় পানিবন্দী অন্তত 4.5 লাখ মানুষ। এর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা করিমগঞ্জের। জেলার প্রায় 1.5 লাখ মানুষ পানিবন্দী রয়েছে। বন্যা দুর্গতদের জন্য খোলা হয়েছে 181টি অস্থায়ী আশ্রয় কেন্দ্র, যাতে নেওয়া হয়েছে 20,000 মানুষকে। বানের পানিতে ডুবে গেছে 32,000 হেক্টর ফসলি জমি।
এই অবস্থায় দুর্গত মানুষদের পাশে দাঁড়াতে মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। শেষ করব অন্যরকম একটি খবর দিয়ে। হ্যান্ডশেক নিয়ে এবার বিব্রত হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পোল্যান্ড সফরে প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদার সাথে হ্যান্ডশেক করার পর ফার্স্ট লেডির সাথে হ্যান্ডশেক করতে হাত বাড়িয়ে দেন ট্রাম্প। তবে ট্রাম্পের সেই আহ্বানে সাড়া না দিয়ে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়ার সাথে হ্যান্ডশেক করেন আগাতা কর্নহাসার দুদা। আর এই ভিডিও ঝড় তোলে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে। হাজার হাজার বার শেয়ার হয়েছে এই ভিডিওটি। শেষ করব নিউজ 24। তার আগে সিলনটি শিরোনাম আরো একবার। একযোগের চেষ্টায় অবশেষে গ্রেফতার আলোচিত জঙ্গি সোহেল মাহফুজ। জেএমবির ভারতীয় শাখার আমির ছিল দাবি পুলিশের। বন্যা মোকাবেলায় সব প্রস্তুতি রয়েছে সরকারের, জানালেন প্রধানমন্ত্রী। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান। ব্যাপক বন্যা হওয়ার সম্ভাবনা আছে, সেই বন্যার জন্য মানুষের কোনো কষ্ট না হয় তার জন্য আমাদের হাতে যথেষ্ট খাদ্য আছে, কিন্তু তার হিসাবও আমাদের আছে। উত্তরে ক্রমেই নাজুক হচ্ছে বন্যা পরিস্থিতির। পানিবন্দী হাজার হাজার মানুষের চরম ভোগান্তি। ত্রাণ নিয়ে ৯/৬-এর অভিযোগ। বুটার সময় কিবা মেম্বার এমপি যে কোনো জন হইয়া দেখে বন্যার মাঝে কোন পরিস্থিতি আছে আমরা তো কেউ দেখে না, চেয়ারম্যানও দেন না, মেম্বারও দেন না। এবং ট্রাম্পকে জলবায়ু চুক্তিতে ফিরিয়ে আনার জোর চেষ্টা। নারী উদ্যোক্তাদের জন্য ইভাঙ্কা ও বিশ্বব্যাংকের সহায়তায় বিশেষ তহবিল। এই ছিল এখন। সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।